বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। সরকারের লোকজন আবার রিফিউট করছে, পাল্টা যুক্তি দিচ্ছে, না 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 না, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই। নাটকীয়তা, অনিশ্চয়তা, উত্তেজনা আছে। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভয়ঙ্কর ভয়ঙ্কর কল রেকর্ড ফাঁস হচ্ছে। জুলকার নাইন সায়ের অবশেষে তিনি আরো একটা ভয়ঙ্কর কল রেকর্ড সোশ্যাল মিডিয়া ফাঁস করেছেন। যে কল রেকর্ডটার মধ্যে শেখ হাসিনা যে কতটা ভয়ঙ্কর, কতটা ডাইনি, সেটা নতুন করে আবারও ফুটে উঠেছে। দর্শক, আমরা তো এমনিতেই ভালো করে জানি যে শেখ হাসিনা কি রকম, জানি তো, তাই না? শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল, কতটুকু লেডি ফিরাউন ছিল, সেটা মোটামুটি আমরা সবাই জানি। অবশেষে আবার এই নতুন একটা কল রেকর্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া আবার তোলপাড় সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর কবিরের নানক প্রেসিডিয়াম সদস্য, অর্থাৎ আওয়ামী লীগের একজন টপ লেভেলের নেতা এবং মন্ত্রী ছিল, তার সাথে আসলে মূলত এই শেখ হাসিনার ফোন আলাপটি হয়। আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো দেখেন, এখানে আর একটা কথা আছে। জাতীয় পার্টিকে শেখ হাসিনা বলে ওদের আর দরকার নেই, ওরা হলো একটা জিন্দা লাশ, ওদের দিয়ে আমি কি করব। এখন আপনারা সবাই জানেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি। এই জাতীয় পার্টির নেতারা এসে বলতেছে যে আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করব না, আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া এটা ঠিক হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। মানে এরা কোন ধরনের কুলাঙ্গার ভাই? মানে এদের এই যে বাস দেওয়া দিছে হাসিনা, এদের আওয়ামী লীগ এত বাস দেওয়া দিছে যে তাদের বাস গোজারার কোনো জায়গা নাই, তারপরেও এরা তাদের সাপোর্ট করে কথা বলে। মানে এতটা নির্লজ্জ, এতটা নির্বোধ আসলে হতে পারে না। দর্শক, চলুন আপনাদেরকে একটু জানাই জাহাঙ্গীর কবির নানকের সাথে শেখ হাসিনার কি ফোন আলাপ ফাঁস হয়েছে। তাছাড়াও দর্শক, ভিডিও শুরুতেই আপনারা কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা শুনে যাবেন, আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি একটা কেউ ছাড়বো না, হাসিনার হুঙ্কার। এটা হলো হেডলাইন নিউজের বার্তা বাজার থেকে আপনাদের সাথে শেয়ার করছি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ। এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে। সোমবার 18 আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন। এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। এও বলেন এ দলটি তার আর কোনো দরকার নেই। 5 মিনিট 26 সেকেন্ডের ফোন আলাপে 16 বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, এবার আমি একটারেও ছাড়ব না। তাদের ফাঁস হয়ে ফোন আলাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোন আলাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলেন, জি অবশ্যই সত্য বলবো। পরে শেখ হাসিনা জিজ্ঞাসা করেন, মোহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা কি? নানক তখন বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্ট্রাল কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে, সেন্টু ও এই এলাকার কাউন্সিল, ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে গুটি কয়েক ছেলে। 15-20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা আছে। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতে যাবে। জবাবে শেখ হাসিনা ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত দরকার নাই, আর ওই পার্টির ওদের নিয়ে আর কি করব, ওরা একটা জিন্দা লাশ, আমি এবার একটাকেও ছাড়বো না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারে সাইকা ফেলতে হবে আপা,
দর্শক বুঝতেই পারছেন তাদের ফোন আলাপটা কি। ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের একটারেও ছাড়বে না, সবাইকে সাইকা ফেলতে হবে। বুঝতেই পারছেন কেন তারা হেলিকপ্টার থেকে গুলি করেছিল, তারা কিভাবে শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হত্যা করেছিল পুলিশের মাধ্যমে, পুলিশ দিয়ে। পুলিশকে যে অর্ডার করেছে সে অর্ডার তো মানতে বাধ্য হয়েছে, তাই না? তো দর্শক কথা বাড়াবো না, এবার ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সর্বপ্রথম ডক্টর ফজলুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনা বলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করো। তার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনো যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না, যা এখন শুরু হয়েছে। যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময় ছিল না। শেখ হাসিনার সময় রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল। এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন। অথচ এই ফজলুর রহমান 5ই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায়, যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটূক্তি করছে, ছাত্র জনতাকে নিয়ে কটূক্তি করছে, কখনো তাদেরকে রাজাকার, কখনো তাদেরকে আলবদর, কখনো তাদেরকে আল শামস, কখনো তাদেরকে জামাত শিবির, কখনো তাদেরকে মৌলবাদ, এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে, এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন। তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যায় অপকর্মগুলো করে আজ তিনিই বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে, যেই মব শেখ হাসিনার সময় ছিল না। শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন, উনি বক্তব্য দিতে পারতেন। শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন, জীবনের অন্তত পক্ষে ঝুঁকি থাকতো না। তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে, কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে, এই চিন্তাটা তার ছিল না। কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে, এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না। ফজলুর রহমান চোখ দুইটা কি অন্ধ হয়েছে আপনার? তাকিয়ে দেখেন আপনার পাশে। আপনাকে তো শেখ হাসিনা গ্রেপ্তার করবে না, আপনাকে তো শেখ হাসিনা অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না, কারণ শেখ হাসিনারই তো আপনি পুত্র, আপনি তো শেখ হাসিনার দালাল, আপনি তো ভারতের দালাল। আপনাকে কেন সে করবে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রুনি হত্যা হয়েছে? আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেক পোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে? আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিররা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে, পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে? চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে 1330 জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত ছিটিয়ে আসলে আনন্দ পেত? এগুলো কি চোখের সামনে ভেসে ওঠে না? আপনি বলছেন যে মব জাস্টিস কাকে বলে? মব জাস্টিসের কি দেখেছেন? বিপ্রজিৎ হত্যা দেখেন নাই? বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই? আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে? আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে? এগুলো কি দেখেন নাই? রাস্তায় রাস্তায় লাশ পড়ে থেকেছে দেখেন নাই? দেখেন নাই যে গত 16টি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে? দেখেন নাই পাঁচিমের সপ্তাহ চত্বরের কথা? দেখেন নাই 24-এর গণঅভ্যুত্থানের সময় 2000 মানুষকে হত্যা করা হয়েছে? এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ হাসিনা যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না, আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে। আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা, যেই ছাত্র জনতা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে, তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান, নতুন নতুন তকমা লাগান, নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায়, নামাজ পড়লেই সে শিবির হয়ে যায়, একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায়। এই মত প্রকাশ করতো শেখ হাসিনা, আজকের আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন। একেবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা। আপনি নিজেই বাংলাদেশটার একটা ষড়যন্ত্রবাজ। এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি এই দেশে বর্তমান সময়ের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে, এবং আমি চ্যালেঞ্জ, আপনি একটা বেতনভুক্ত দালাল।
কোনো সন্দেহ নাই। কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই ফজলুর রহমানরা বর্তমান সময়ের বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে, অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন। আপনারা এখন ভুলে যাচ্ছেন। 24 ঘন্টা টকশো করছেন, 24 ঘন্টা মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপিত করছেন, 24 ঘন্টা যা তা বলছেন, গালিগালাজ করছেন, মুক্তিযুদ্ধকে নিয়েও আবার প্রশ্ন তুলছেন। হ্যাঁ, এখন 24 সালাদেরকে আপনার সহ্য হয় না। 24-এর সাথে 71-এর মুক্তিযুদ্ধ আপনি মিলাতে যান কেন? 71 71, 24 24। আপনি এখন 71-কে 24 মুছে দিতে চায়, 71-কে 24 একেবারে শেষ করে দিতে চায়। এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছেন, বিভ্রান্ত সৃষ্টি করছেন। 71-এর সাথে 24 কোনোদিন যায় না, 24-এর সাথে 71 কোনোদিন যায় না। যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি। আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন, যাকে তাকে আলবদর বানিয়ে দেন, যাকে তাকে গালিগালাজ করেন, আপনার বিবেকে ধরে না। আপনি আবার কেমনে কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না। আমার তো মনে হয় না যে আপনি কোনো অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা। শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে, কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না, কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না। কিন্তু আপনি এটা করছেন, আমি অবাক হয়ে যাই। চোখের সামনে শেখ হাসিনার সকল হত্যাযজ্ঞগুলো ভাসে না। দেখেন নাই 2013 সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তকীরা কি করেছিল? দেখেন নাই? এদেশের আলেম ওলামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, আলী, আপনার কি বলে আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এভাবে করে তাদের নিজামী সাইদি সবাইকে যে হত্যা করলো সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না? চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটিএম আজহার যখন মুক্তি পেয়েছে তার এই মুক্তির কি বলা হয়েছে? বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা, প্রমাণিত নয়, এগুলো সত্য নয়, অভিযোগগুলো সত্য নয়। আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ। আপনি আওয়ামী লীগের মতো করে যাকে তাকে আবার রাজাকার ট্যাগ লাগিয়ে দিবেন, এদের বিরুদ্ধে বলবেন, সেটা তো জাতি প্রত্যাশা করে না, সেটা তো জাতি খায় না। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এই ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনো যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য। দর্শক শ্রোতা, ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটা আপনারা শুনলেন, তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। দ্বিতীয়তে চলুন আমরা ভাই সোলাইমান ভাইয়ের বক্তব্যটি শুনে আসি। ইদানিং কি হয়েছে ভাই, একটু শরীর অসুস্থ, ভালো করে কিছু খেয়াল থাকতেছে না, কারণ ভিডিও করতেছে অনেক কষ্টে, কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, দোয়া করবেন সবাই। চলুন সোলাইমান ভাইয়ের বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে, চারদিকে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে, নির্বাচন পিছিয়ে যেতে পারে। সরকারের লোকজন আবার রিফিউট করছে, পাল্টা যুক্তি দিচ্ছে, না 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 না, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নির্বাচন পেছানোর কোনো বিষয় নেই। নাটকীয়তা, অনিশ্চয়তা, উত্তেজনা আছে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন ভালো নেই, একটা তীব্র উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, একটা অনিশ্চিত পরিস্থিতিতে আছে, যেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মিশনগুলো থেকে। এটা এমনি এমনি না, এটা একটা ইঙ্গিত এবং একটা প্রেক্ষাপট রেডি করে রাখা হলো, যে কোনো সময় প্রয়োজনে শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে ফেলে দেওয়া হবে। এর মধ্যে আরো খবর আছে, চুপ্পু বিদেশে যেতে চেয়েছিলেন চিকিৎসা করাতে, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এখনো চুপ্পু যদি বিদেশে যেতে চান, সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যাবেন, নিয়মিত চেক আপ করাবেন। এটা একদম সিম্পল প্র্যাকটিস, এটা উচিত না, কিন্তু সিম্পল প্র্যাকটিস। শুধু রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতির 14 গোষ্ঠী সহ বঙ্গভবনের যারা ঝাড়ুদার এরাও মনে যায় সিঙ্গাপুর যায়। আব্দুল হামিদ যেত, বা এর আগে যারা রাষ্ট্রপতি জিলুর রহমান, এদেরকে আমরা দেখতাম। তো এই জায়গায় এই চুপ্পুকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। অতএব সব যদি একদম নর্মালি চলতো, এই ছবি সরানো বা এগুলো যদি অস্বাভাবিক না হতো, তাহলে চুপ্পু চাইলে বিদেশ যেতে পারতো, চিকিৎসা নিয়ে আবার চলে আসতে পারতো না। আসলে চুপ্পুর মধ্যে প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে যে চুপ্পু চায় আসলে পালিয়ে যেতে, যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে হয় তাকে, শেখ মুজিবের পক্ষে কিছু বলতে পারছে না। 5 আগস্ট
ফেসিবাদের পতন হয়েছে, ভয়ানক ফেসিবাদের পতন হয়েছে, এই কথা বলতে হয়। এটা কি মন থেকে জীবনে বলে? বুকে পাড়া দিয়ে বলানো হয়েছে। বাংলাদেশে একটা পুতুল। এখন আমার যেটা মনে হয়, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার বা নানান পক্ষ গেমস খেলবে, নানান সমীকরণ তৈরি করবে, কৃত্রিম সংকট বা বিশেষ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটাকে সামনে আনবে। এই জন্য এটা ইস্যু হিসেবে রেখে দিয়েছে, এটাই নতুন সমীকরণ। একদিকে একটা হাইপ তৈরি করা হলো, একটা ইঙ্গিত দেওয়া হলো যে না, তাকে আমরা গুরুত্বহীন করেছি এবং তাকে যে কোনো সময় সরিয়ে দিতে পারি। এবং অনেক সূত্র বলছে আমাদেরকে যে বিকল্প নাকি খোঁজা হচ্ছে যে কাকে রাষ্ট্রপতি বানানো যেতে পারে। আর একদিকে বলা হচ্ছে না, এখন পর্যন্ত ওই বিষয়ে আমরা ভাবছি না। তো এই জায়গায় চুপ্পু জানে যে তার কপালে বিপদ আছে, এই কারণে চুপ্পু এখন এক ধরনের হাউস অ্যারেস্টের মতো, বঙ্গভবনের মধ্যে অ্যারেস্ট অবস্থায় আছে, এরকম। তার কোনো স্বাধীনতা নেই। চুপ্পুর যদি স্বাধীনতা থাকতো তাহলে তিনি বিদেশ চলে যেতেন, চলে গিয়ে তারপরে ওখানে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন, তারপরে স্বাধীনভাবে তার কথাবার্তা বলতো, তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যদি দেশ ছাড়তে পারতো, তাহলে চুপ্পু যে ওখানে তারপর ভারত যে জয় বাংলার পক্ষে কথা বলতো। চুপ্পু কিছুই পাচ্ছে না, বরং গ্রেপ্তার আতঙ্কে আছে, যে এখনই গ্রেপ্তার, বঙ্গভবনের বাইরে 1 সেকেন্ডের জন্য যেতে পারে না, মানে হাউস অ্যারেস্ট। আর পদত্যাগ করলে তো এর পুলিশ ধরবে, অথবা তাকে সরিয়ে দেওয়ার পরে তাকে যেতে দেয় না, আটকাই ফেলে, এটি একটা সন্দেহের মধ্যে আছে। তো এই জায়গায় রাষ্ট্রপতিকে নিয়ে নানান সমীকরণ চলছে। সরকার তো চাইলেই তাকে সরিয়ে দিতে পারে, কিন্তু তার ছবি সরানো হচ্ছে, আবার সরানো হচ্ছে না আনুষ্ঠানিকভাবে। মানে এইটার ব্যাখ্যা হচ্ছে, এটা একটা ইস্যু হিসেবে রাখা হচ্ছে যে বেকায়দায় পড়লে বা যখন তীব্র আন্দোলন হবে, এই যে জামাত চরমনাই এনসিপি তো সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করবে পিআর পদ্ধতির দাবিতে, জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে, নানান কিছুর জন্য। আপনারা জানেন যে সংস্কারগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ওটা ভবিষ্যতের জন্য রেখে দিলে চলবে না। এটি হচ্ছে আইনি ভিত্তির মূল কথা। তো এই জায়গায় ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখন চুপ্পু ইস্যুটা সামনে আসতে পারে। সরকার যেহেতু বলছে যে না, নির্বাচন পেছাবে না, কোনো শক্তি নেই যে নির্বাচন পেছাবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করা হয়েছে। এখন যদি জনগণের আন্দোলনের ফলে নির্বাচন পেছানো প্রয়োজন হয়, তখন কি বলবে? তখন ওই চুপ্পুকে সরিয়ে বলবে যে এইটা কেন্দ্রিক একটা জটিলতা আছে, রাষ্ট্রপতির সাইন ছাড়া তো কিছুই হয় না, এই রাষ্ট্রপতিকে সরাতে হচ্ছে, বাধ্য হচ্ছে, এখন নতুন রাষ্ট্রপতি নিয়েও কিছু সময় লাগবে, অতএব নির্বাচন একটু দেরিতে। তো সরকার তো এক পর্যায়ে বাধ্য হবে নির্বাচন পেছাতে, তখন কি এক্সকিউজ দিবে? এখন তো বলে ফেলেছে যে কোনো শক্তি নেই, তখন এই চুপ্পুকে ব্যবহার করবে বা চুপ্পু ইস্যুটাকে সামনে এনে কিছু টাইম নেবে। একদম ঠান্ডা মাথায় স্বাভাবিক প্রক্রিয়া চুপ্পুকে সরাবে না। সরকার প্রয়োজনে তাদের টেনিউর প্রলং করতে বা এরকম কোন একটা পরিস্থিতিতে চুপ্পুর বিষয়টা সামনে আনবে, এটা রেখে দিয়ে। আর চুপ্পু মূলত হাউস অ্যারেস্ট। চুপ্পু প্রচন্ড আতঙ্কে দিন যাপন করছে। চুপ্পু যদি বলেন যে এখন আমি এই যে ওসমানী উদ্যানে ঘুরতে যাব, একটু হাঁটবো, তিনি হাঁটতে পারবেন, ওই বঙ্গভবনের চতুর্সীমানার মধ্যেই থাকতে হবে। তিনি যদি বলেন যে আমার প্রচন্ড অসুস্থতা লাগছে, আমি একটু এভার কেয়ার বা পিজি হসপিটালে ডাক্তার দেখাতে যাব, যেতে দেওয়া হবে না। বলা হবে যে আপনার কি লাগবে, বঙ্গভবনে পাঠিয়ে, ডাক্তার লাগবে, ডাক্তার পাঠিয়ে, আপনি যেতে পারবেন না। রিয়ালিটি কিন্তু এটা। সৈয়দ রিজওয়ান হাসান, পরিবেশ ও বন উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলছেন এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটার সঙ্গে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই। এটা একটা ধৃষ্টতাপূর্ণ কথা। এই যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারা যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা মানতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হলে দেশে তোলপাড় সৃষ্টি হবে, এগুলোকে বলছে এটা রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিকাশ না, এটা রাষ্ট্রের মৌলিক বিষয়। আপনাদের সংস্কার করার কথা, কোনো সংস্কার না করে আপনারা এখন কারচুপির ভাগ বাটোয়ারা নির্বাচন দিতে যাচ্ছেন, এটা রাজনৈতিক দলের নিজস্ব বিষয় না, আপনাদের মৌলিক ব্যর্থতার বিষয়। এই জায়গাটা সরকারকে অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর তিনি বলছেন যে রাষ্ট্রপতির ছবি সরানোর যে বিষয়টা, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। এই কথা বলছেন, এর অর্থ কি? এর মানে নির্বাচন পেছানোর বিষয়টা আলোচনা হচ্ছে রাষ্ট্রপতির ছবি সরানোকে কেন্দ্র করে, যার ফলে তাদেরকে বলতে হচ্ছে যে সম্পর্ক নাই। সম্পর্ক আছে বলেই বলতে হচ্ছে সম্পর্ক নাই। আর যদি সম্পর্ক না থাকে এই বিষয়ে কোনো প্রশ্নই উঠতো না। ছবি সরানো, নির্বাচন পেছানো, এই দুইটা তো এক করে প্রশ্ন করারই বিষয় আসতো না। এর মানে সামথিং ইজ হ্যাপনিং বিহাইন্ড দ্য সিন। নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বক্তব্য আসছে, সেই বিষয়ে বলা হয় ওটাকে বলছে ইন্টারনাল বিষয় না। আপনাদেরকে এইভাবে বললে সংখ্যাটা আরো বাড়বে। আপনাদেরকে বলতে হবে যে ঠিক আছে, আমরা আলাপ আলোচনা করবো, বিভিন্ন রাজনৈতিক দল যারা মানছে না, আমরা বসবো সবার সাথে, সবাইকে নিয়ে আমরা নির্বাচন করবো, প্রয়োজনে আমরা রাউন্ড টেবিল মিটিং করবো, এরকম কথা বলতে হবে। উল্টা কথা বলতে গেলে আপনাদের কপালেই বিপদ বেশি। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছিলাম, আশা করি আপনারা বিস্তারিত শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।